আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো বাচ্চাদের গণিতের বেসিকটা কিভাবে ঠিক করবেন। বাচ্চাদের গণিতের বেসিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে ছোট ছোট জিনিসগুলো সে স্কিপ করে যাওয়ার কারণে ভবিষ্যতে বড় ক্লাসে গিয়ে এইটা তার অনেক সাফারিংয়ের কারণ হয়ে যায়। তখন সে দেখা যায় মাসকে মাস বছরকে বছর প্রাইভেট পড়ার পরেও তার এই দুর্বলতাটা সে দূর করতে পারে না, সে তার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা বুঝতে পারে না। আমি এই ভিডিওতে টোটাল জিনিসটা দেখার চেষ্টা করবো। আশা করি কেউ ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা টপিকে চলে যাই যে কীভাবে বাচ্চাদের গণিতের বেসিক ঠিক করবেন, এটার উপায়টা কি। এই প্রশ্নটা ম্যাক্সিমাম গার্জিয়ানের। আমরা ভিডিওটা স্ক্রিনে দেখতে পারতেছি। এখানে আমরা যেমন এখানে সংখ্যা এবং মৌলিক অপারেশন, সংখ্যা এবং মৌলিক অপারেশনে কি কি আছে, যে গণনা শুরু, মানে গণনাটা যে প্রাইমারি লেভেল থেকে যে গণনাটা শুরু হয়েছিল, আমরা আদিম মানুষেরা বা প্রাচীন মানুষেরা গণনাটাকে কিভাবে নিয়ে আসছি, কিভাবে আসছে, এইটার থেকে যদি আমরা শুরু করতে পারি, দেন সংখ্যার ধারণা, তারপরে গণনা থেকে কিভাবে সংখ্যাটা আসলো, কিভাবে সংখ্যার আবিষ্কার হলো এবং সংখ্যা কত ধরনের হইতে পারে। তারপরে হলো বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যার ভিতরে আছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, স্বাভাবিক সংখ্যা, মূলদ, অমূলদ। এই সংখ্যাগুলোর ধারণা যদি আমরা বুঝতে পারি, দেন এরপরে আসবে দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যাটা কেন হইলো, দশমিক সংখ্যাটার প্রয়োজনীয়তাটা কি, কখন দশমিক সংখ্যা ব্যবহার হয়। তো এরপরে দশমিক থেকে আসছে ভগ্নাংশ। ভগ্নাংশ কেন, সংখ্যার ভিতরে ভগ্নাংশের ভূমিকাটি, ভগ্নাংশটা কখন ভগ্নাংশ ইউজ করা যায়, ভগ্নাংশ কত রকম হইতে পারে। এরপরে হলো বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, এটা অনেকেই বলবেন যে এটা তো বাচ্চারা জানে জানে বাট কিভাবে জানা যদি আমি ভিডিওতে দেখাবো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা একেবারে বেসিক লেভেল থেকে কিভাবে শিখে আসি, যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 2 3টা 0। আর একটা আমরা কি শিখি, যে 5 8 7 4, এই সংখ্যাগুলো অঙ্কগুলো দিয়ে যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যায় তাহলে বড় থেকে ছোট, এইভাবে। হ্যাঁ, কিন্তু আজকে আমরা একটু বৃহত্তম ক্ষুদ্রতম একটা ভিন্ন পার্সপেক্টিভে শিখবো, দেখবো আর কি কিভাবে শিখতে হবে। এরপর ভগ্নাংশের তুলনা, ভগ্নাংশের তুলনা কিভাবে করা যায়, এটা প্রায় বিভিন্ন পরীক্ষাতে আসে, যে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়। এইটা খুব দ্রুত বোঝার কিছু টেকনিক আছে। আসলে বেসিকটা ভালো করে বুঝলে এই সবগুলা জিনিসই একেবারে পানির মতো সহজ। এরপর পৌনঃপুনিকতা, পৌনঃপুনিকতাটা আমরা হয়তো ছোটবেলায় শিখি, কিন্তু যখন আমরা একটু বড় হয়ে যাই তখন জিনিসগুলো ভুলে যাই, কারণ শেখার যে বেসটা এটা যখন ঠিক না থাকে, তখন আমরা যখন বড় হয়ে এই জিনিসগুলো টপিকগুলো ভুলে যাই। কারণ যখন শিখি তখন ব্রেনের সাথে কানেক্ট করে শিখি না, না শেখার কারণে কিন্তু জিনিসগুলো আমরা আর ধরে রাখতে পারি না। এরপরে হলে সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা হলে এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যারই একটা পার্ট, যে সংখ্যার সাথে সংখ্যার যে তুলনা করাটা, এইটা এইটা আমরা কিভাবে করব। তারপরে হচ্ছে সংখ্যার 4 প্রক্রিয়া। সংখ্যার 4 প্রক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণন, ভাগ। যোগের সাথে যে গুণনের যে একটা ইন্টার রিলেশন, এবং বিয়োগ আর ভাগের সাথে রিলেশন, এবং যোগ আর গুণন মূলত একই জিনিস, বিয়োগ আর ভাগ মূলত একই জিনিস। এটা যখন আমরা একদম রিলেট করে শিখতে পারবো, তখন জিনিসগুলো করে আমরা মজা পাবো, এটা অনেকদিন মনে থাকবে। এবং ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তারপর ভগ্নাংশের গুণ ভাগ আছে। এইগুলো খুব সহজে কিভাবে করা যায়। ভগ্নাংশ মূলত আমরা যখন হায়ার ক্লাসে উঠবো তখন কিন্তু এই পাটিগণিতগুলো কিন্তু আর থাকে না, তখন থাকে শুধু বীজগণিত। কিন্তু বীজগণিতের ভিতরে এই যে আপনার বেসিক ফাউন্ডেশনের যে ম্যাথের যে টার্মগুলো, সাপোজ বীজগণিত শিখতে আমাদের কয়েকটা 3টা জিনিস লাগে। নাম্বার 1 হলো ধনাত্মক ঋণাত্মকের ধারণা, তারপরে নাম্বার 2 হলো ভগ্নাংশ, নাম্বার 3 হলো অনুপাত বা শতকরার যে ব্যাপারটা। এই 3টার জন্য যদি আমরা ভালো করে রিলেট করতে পারি, যে কোনো বীজগণিত, যে কোনো সূচকের অঙ্ক আমরা ইজিলি কিন্তু এটা করতে পারি এবং বুঝতে পারি। এবং যখন কোনো টিচার যখন একবার একটু বলে তখন এটা আমরা ধারণ করতে পারি। আর আদারে যদি এগুলো যদি আমরা ঠিক মতো বেসিক ফাউন্ডেশনটা যদি ঠিক মতো না হয়, তখন সেই জিনিসগুলো কিন্তু আমরা ঠিক মতো বুঝতে পারবো না। তারপরে আছে সংখ্যা তত্ত্ব। এখানে বিভাজ্যতা আছে। বিভাজ্যতা কিন্তু ব্যাপক একটা বড় জিনিস। বিভাজ্যতা, কোন সংখ্যাকে কীভাবে ভাগ যায়, কত অবশিষ্ট থাকে, এই জিনিসগুলা যদি আমরা খুব ভালোভাবে না শিখে যাই, তখন কিন্তু এই বিভাজ্যতা যে রিলেটেড অঙ্কগুলো, এরপর লসাগু আছে, গসাগু আছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মডিউলার অ্যারিথমেটিক, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, মডিউলার অ্যারিথমেটিক। এইগুলো হলো মূলত বেসিক, একদম ফাউন্ডেশন, একেবারে ফাউন্ডেশন লেভেল। এখন এরপরে আসতেছে ব্যবহারিক। এগুলো কিন্তু ব্যবহারিক, ঐকিক নিয়ম বলেন, সাধারণ শতকরা বলেন, এগুলো কিন্তু সব উপরের জিনিসগুলো কিন্তু রেজাল্ট। অনুপাত, অনুপাত হলো ভগ্নাংশের। তারপরে গড় হলো এটার আপনার সংখ্যার সাথে যে সংখ্যার তুলনা, এটা। তারপরে বয়স সম্পর্কিত সমস্যা, সেম এই সবগুলা জিনিসই কিন্তু উপরের যে আমরা এই 2টা জিনিস, সংখ্যা এবং মৌলিক অপারেশন, সংখ্যা তত্ত্ব, এই 2টারই জিনিস হলো
আমরা ব্যবহারিক পাঠে। এরপর আসতে আসতে জ্যামিতি। জ্যামিতি একটু ভিন্ন, বিন্দু রেখা তল এই জিনিসগুলো যখন আমরা না জানি ভালো করে, বিন্দু রেখা তল কোণ ত্রিভুজ, আমরা করি কি এই জিনিসগুলো সহজ মনে হয়, যখন একবার দুবার সহজ মনে হয় টপিকগুলো ছেড়ে যায়। বাট এটা কিন্তু ডিপে যখন স্টাডি করব তখন বিন্দু যদি আমি ভালো বুঝি, তল যদি আমি বুঝি, রেখা যদি ভালো বুঝি, রেখাংশ ভালো বুঝি, সমান্তরাল রেখা যদি ভালো বুঝি, কোণটা যদি ভালো বুঝি, এগুলো যদি খুব ভালোভাবে ডিপলি বুঝি তখন কিন্তু আমাদের কাছে ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, পরিসীমা জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এই ছোটবেলায় যে বেসিকগুলো ঠিক মতো না বোঝার কারণে আমাদের এই প্রবলেমগুলো হতে থাকে। এখন আমরা আলোচনা করব সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা, তারপরে আছে বাস্তব সংখ্যা, দশমিক সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যার তুলনা। তো এখান থেকে আমরা যদি সংখ্যার ধারণা একটু আলোচনা করি, প্রাচীনকালে যখন কোনো সংখ্যা ছিল না তখন মানুষ কি করত, এরকম দাগ দিয়ে গণনা করত, দাগ দিয়ে গণনা করতো। কারো 5টা গরু আছে, 5টি গরু আছে, তখন সে এরকম 5টা দাগ দিত। হ্যাঁ, 5টা দাগ দিত। একটা গরু মাঠে গেছে তখন এরকম ক্রস দিয়ে রাখতো, আবার যখন আসতো তখন আবার 5টা দিত, মানে এইভাবে হিসাব রাখতো। তো দেখা গেলো যে 5টা গরু থেকে যখন 20টা, 50টা, 30টা আসা শুরু করলো তখন কিন্তু গরু হিসাব রাখাটা কঠিন হয়ে গেল। তখন তারা এটাকে ব্যবহার করতো একটা প্রতীকে ব্যবহার শুরু, রোমান প্রতীক, এই যে 5, এই যে 6, এখন এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, এটা 10, তারপর 10 থেকে 9 গেলে 1, এইভাবে তারা একটা প্রতীক হিসাবে ব্যবহার করলো। হ্যাঁ, এখানেও কিন্তু কিছু প্রবলেম আছে, খুব সহজে খুব দ্রুত বড় বড় সংখ্যা লিখতে গিয়ে অনেক বড় কিছু লিখতে হয়। তো তখন আমাদের এই সংখ্যার আবিষ্কারটা আসলো। তারপরে আসতেছে বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যাটা কাকে বলতেছে? বাস্তব সংখ্যাটা হলো বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যা হলো যে সংখ্যার একটা বাস্তব একটা মান আছে সেটাই হলো বাস্তব সংখ্যা। তারপরে আসতেছে হলো এখানে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক সংখ্যা হলে আমাদের নর্মালি যে সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4, 5, এরপরে আছে হলো ঋণাত্মক সংখ্যা আছে -1, -2, -3, -4। এই যে ঋণাত্মক ব্যাপারটা কি আসলে? কারণ ঋণাত্মকের তো বাস্তবে কোনো ঐতিহ্য নেই। আপনাকে যদি কেউ বলে যে আমার কাছে -2 টাকা আছে, -5 টাকা আছে, তো এইটা তো একটা অবাস্তব কথা শোনা যাবে। কিন্তু হ্যাঁ, এটারও অস্তিত্ব আছে। কিভাবে? সাপোজ আপনার কাছে 5 টাকা আছে, 5 টাকা আছে, তো আপনি 5 টাকার সমান ধনী, ধনাত্মক, এই যে ধনাত্মক থেকে ধনী, তাহলে আপনি 5 টাকা সমান ধনী। এখন সাপোজ আপনি 5 টাকা খরচ করে ফেললেন, 5 টাকা খরচ করে ফেললেন। এবার আপনার কাছে কয় টাকা আছে? 0 টাকা। এবার আপনার কাছে আছে 0 টাকা। হ্যাঁ, এখন ধরেন আপনার একজন বন্ধু, আপনার বন্ধু তার কাছে কোনো টাকা নাই, কোনো টাকা নেই, তাহলে আপনার বন্ধুর কাছেও 0 টাকা, আপনার কাছে 0 টাকা, আপনার বন্ধুর কাছে 0 টাকা। এখন আপনার বন্ধু কি করলো? অন্য একজনের কাছ থেকে 10 টাকা ধার করলো, 10 টাকা ধার করলো, কোনো একটা কিছু কিনলো। হ্যাঁ, সাপোজ একটা বিস্কুট কিনলো। এইবার আপনার বন্ধুর কাছে কয় টাকা আছে? টাকা নাই, কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনার বন্ধুর কাছে টাকা নাই, কিন্তু আপনার বন্ধু কিন্তু উল্টা আরো ধার করছে। টাকা তো নাই, উল্টা আরো ধার করছে। তার মানে আপনার সাথে আপনার বন্ধুর পার্থক্য কয় টাকা? 10 টাকার পার্থক্য। কিরকম? আপনার কাছে নাই, 0, মানে আপনার একদম কোনো 0, মানে ঝামেলা নেই, কোনো টাকাও নেই, কিন্তু আপনার বন্ধুর কাছে উল্টা আরো 10 টাকা সে ঋণে আছে। এই যে ঋণে আছে এটা হলো -10 টাকা। এইটা হলো -10 টাকা, মানে উল্টা আরো ঘাটতি। ঠিক আছে? তো এটা আমরা একটু সংখ্যা রেখার সাহায্যে শিখবো। বাচ্চারা যে ভুলটা করে সেটা হলো এই যে এটা যদি আমরা একটা সংখ্যা রেখা, এটাকে আমরা 0 ধরি, নিউট্রাল, এটা এখানে ডানে গেলে 1, 2, 3, আর বামে গেলে -1, -2, -3,
এই একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখাটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখন হলো সে ডানে গেছে, মানে এইটা হলো যদি এইটা যদি স্কুল হয়, এই পজিশনটা যদি স্কুল হয় 0 পজিশন, আর এটা যদি আমাদের বাড়ি হয়, স্কুল ছুটির পরে আমরা যখন বাড়ি যাব তখন কি হবে, এখানে 1 মিনিটের পথ, 2 মিনিটের পথ, এখানে 3 মিনিটের পথ হেঁটে হেঁটে সাপোজ 10 মিনিটের পথে, এরকম 10 মিনিটের পথ হেঁটে আমরা বাড়ি গেলাম। তার মানে 10 মিনিট হাঁটলে বাড়ি যাওয়া যাবে, 10 মিনিট। এখন যদি বাড়ি না গেছে উল্টা দিকে কেউ যায়, উল্টা দিকে আমরা 1 মিনিটের রাস্তা গেলাম, উল্টা দিকে 1 মিনিটের রাস্তা গেলাম, 2 মিনিট, এভাবে 3 মিনিট, তাহলে এখান থেকে যদি তাকে বাড়ি যেতে যাওয়া যায় তাহলে তার লাগবে টোটাল 13 মিনিট। তার মানে আমাদের ডেস্টিনেশনটা হলো ডান দিকে। আমরা যদি উল্টা বাম দিকে যাই তাহলে এটা কি, এই রাস্তাটা অতিক্রম করে আমাদের আরো বেশি রাস্তা হাঁটতে হবে। যে সংখ্যাটা ঠিক এরকম, আমরা যখন এখানে যাব 0 থেকে যাব তখন এটা 1 2 3 4, কিন্তু আমরা যদি উল্টা দিকে যাই তখন এখান থেকে আসতে আরো বেশি সময় লাগবে। এখন যদি বলা হয় যে -5 থেকে 8-এর দূরত্ব কত, এইটা কিন্তু বাচ্চারা কনফিউজড হয়ে যায়। তো -5 থেকে -8 দূরত্ব, তাহলে এইদিকে 0 থেকে এইদিকে -5 আর এদিকে 8, তার মানে টোটাল 13। এখন যদি বলা হয় যে -8 থেকে -21 পর্যন্ত দূরত্ব কত, তাহলে এদিকে -8 আসলো, এরপর আরো 21 আসলো, তার মানে এইটা হবে 13, এটা হবে 13, মানে 8 থেকে 21 গেছে 13। এখন যদি 12 থেকে -22 যায় তাহলে কত হবে, এদিকে 12 এদিকে -22, তার মানে এটা হবে 34। এই জিনিসগুলা ডিপলি বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই যেগুলো না বোঝার কারণে যখন বীজগণিত করে তখন বীজগণিতে এই প্লাস মাইনাস আসলেই, এই সাইড সেন্স করলে একটা প্যাসমসে লেগে যায়। শুরুটাই হয় একটা কনফিউশন দিয়ে, হয়তো বা সাময়িক কিছু অঙ্ক মুখস্থ করা ট্রাই করে, বাট এটা লং রানে যখন আর বড় বড় জটিল জটিল জিনিসগুলো যখন আসে তখন সে কনফিউজড হয়ে যায়। এরপর আসতেছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাতে আমরা যেটা শিখি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9, 2 4 5 6 7। এরপর যখন ক্ষুদ্রতম সংখ্যা শিখি, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন আমরা কিভাবে শিখব, তখন 1 দিয়ে 6টা 0, এইভাবে কিন্তু আমরা শিখি। কিন্তু আমরা একটা মমর্থটা কিন্তু অনেক সময় না বুঝেই করি। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কেন 7টা 9 হইল, এটার রিজনটা হইল 7টা যখন ঘর থাকবে, 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন নর্মালি যখন আমরা স্থানীয় মান হিসেবে কি শিখছি, যে নর্মালি যখন এরকম অঙ্ক থাকবে সবচেয়ে বড়টা দিলে, বড় ঘরে বড় সংখ্যা দিলে বড় মান হয়, তাহলে এটাতে 9 এটাতে 9, এভাবে বড় বসিয়ে বসিয়ে আমরা কিন্তু বড় সংখ্যা করতে পারি। ঠিক এরকম যদি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় তাহলে 7 অঙ্কের মানে কি, এখানে 1, এখন পারলে আমি সবগুলোই শূন্য দিতাম, পারলে শূন্য দিতে পারি না, কারণ এখানে শূন্য দিলে কোনো মান আসবে না, এই জন্য আমরা 1 দিয়ে বাকিগুলা শূন্য দিই, এখন যদি এরকম একটা ম্যাথ থাকে যে 9 8 3 2 6 5, এইখান থেকে মাত্র 3টা অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা কত হবে, মাত্র 3টা অঙ্ক ব্যবহার, তাহলে সবচেয়ে বড় 3টা আমরা নিব, 9 8 6 নিব, 9 8 6 নিব, 9 8 6। এখন যদি এখানে থাকে যে 4 দ্বারা বিভাজ্য, এই 9 8 3 2 6 5 ব্যবহার করে 4 দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি কত হবে, এইখানে কিন্তু বৃহত্তম ধারা সংখ্যাটা পাল্টে গেল, মানে
সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেল। এখন 9 দ্বারা বিভাজ্য, এইখান থেকে 3 অঙ্ক 3 অঙ্ক দ্বারা গঠিত 4 দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যাটি কত? এখন আমরা যে বৃহত্তমের যে ব্যাপারটা, এটা কিন্তু আরো একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবো। এই যে এই টাইপের আমরা যদি এরকম আরেকটু জটিল ধরনের এরকম 10-20টা 50টা প্রবলেম যদি সলভ করতে পারি, তাহলে দেখা যাবে বৃহত্তম ক্ষুদ্রতম পারসেপশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? এখন আমরা 3 অঙ্কের একটা সংখ্যা করব। তো 3 অঙ্কের আমরা কি জানি? 986 986। তাহলে এটা কি 4 দিয়ে ভাগ যায়? 4 12 4 86-কে 4 দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখবো, কারণ 4 দিয়ে বিভাজ্য হতে গেলে লাস্টের সংখ্যা দুটো 4 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 4 2 84 যায় না। তার মানে এখানে কিন্তু সিনারিও চেঞ্জ। এখন আমরা এটা কিভাবে করব? 3টা অঙ্ক নিব। যেহেতু 3টা অঙ্ক এখানে আমরা 9 বসাবো, কারণ আমরা লাস্টে খেলা হলো লাস্টের দুইটা নিয়ে। প্রথমটা 9 বসাতে কোনো প্রবলেম নেই। আমি বড় সংখ্যা করার জন্য যদি দর্শকের ঘরে যদি শতকরা যদি 9 নেই, তাহলে কোনো প্রবলেম নেই। এখন আমাদের সবচেয়ে বড় যেটা 6, এটা নিতে পারবো। 6 এখন আমরা 6 না, এখানে আছে 8, এখানে আছে 8। 8-এর পরে যদি আমরা 6 নেই, তাহলে কিন্তু বিভাজ্য হয় না। আমরা দেখছি 8-এর পরে 6 নিলেই বিভাজ্য হয় না। তাহলে আমরা কত নিব? 8-এর পর 6 নিব, তাহলে এরপর আছে 2 আছে, 3 আছে, 5 আছে। তার মানে কোনোটাই কিন্তু বিভাজ্য হয় না। এখন এইখানে আমাদের স্যাক্রিফাইস করতে হবে, 8টাকে আর নেওয়া গেল না। এবারে নিব 6কে, 6 নিয়ে নিব। এবার 6 নেওয়ার পরে সবচেয়ে বড় সংখ্যা সেটা নেওয়ার চেষ্টা করব, 8। তাহলে 4 16 17 68। তার মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 468। তো আমরা চাই যে বাচ্চারা এইভাবে চিন্তা করতে শিখুক। এই যে এখানে কিন্তু একটা ব্যাপক একটা চিন্তার বিষয়, কিন্তু আমরা নর্মালি পাঠ্য বইতে যে ম্যাথগুলো থাকে এখানে কিন্তু এরকম চিন্তা করার বিষয়গুলো অনেক কম থাকে। তো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, এরপরে সংখ্যার তুলনা সেম জিনিসই। সাপোজ যদি আমরা এইভাবে চিন্তা করি, 2 এবং 3 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 এবং 3 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তো এটা আমরা কিভাবে করব? 2 এবং যে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য এবং 3 দিয়েও বিভাজ্য, এই সংখ্যাটা কিন্তু 6 দিয়েও বিভাজ্য। কিরকম? 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আমরা যদি লিখি, তাহলে 2 1-কে 2, 2 2 4, 6 8, সবগুলো জোড়া সংখ্যা। 3 দিয়ে যদি লিখি, তাহলে হবে 3 6 9 12। এখানে 12 দেই, তাহলে কি দেখা যাচ্ছে? এখানে 6 কমন পড়তেছে, এখানে 6 কমন, এখানে 12 কমন, 12 কমন পড়ে। তার মানে সংখ্যাগুলো 6 দিয়ে বিভাজ্য। এখন এটা আমরা ছোট অঙ্ক দিয়ে শিখবো। এরপরে যখন বড় বড় অঙ্ক আসবে, 2 এবং 3 দ্বারা বিভাজ্য যদি এরকম থাকে যে সাপোজ 6 অঙ্কের 7 অঙ্কের, অথবা এখানে 3 অঙ্ক থাকলোই না, এখানে একটা কিছু দেওয়া থাকলো, যেমন এখানে দেওয়া থাকলো 9 6 5 4 3 1 8, এরকম একটা সংখ্যা দেওয়া থাকলো যে 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা কত হবে 3 এবং 2 দ্বারা বিভাজ্য। তখন আমরা কি জানি যে আমাদের বাচ্চারা এই টাইপের ম্যাথগুলো প্রবলেম সলভ করতে পারবে কিনা? পারবে না, কারণ এই যে বৃহত্তম ক্ষুদ্রতম যে জিনিসগুলো যেভাবে শেখে, ওইভাবে ট্র্যাডিশনাল ওয়েতে শিখে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা। কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইজি। আমরা এটা দিয়ে যদি চলে যাই, তা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টা 9। এটার ভিতরে কিন্তু 2 এবং 3 দিয়ে বিভাজ্য যাবে না। কেন যাবে না? 3 দিয়ে যাবে এবং 2 দিয়ে যাবে না, কারণ এটা জোড়া সংখ্যা না। নর্মালি জোড়া সংখ্যা হইতে গেলে 3 দিয়ে বিভাজ্য হবে। এখন এটা এখানে কি করতে হবে? এটা আমরা দুইভাবে করতে পারি। এখন আমরা চেষ্টা করব এটাকে
জোড়া রাখতে এবং তাদের যোগফলগুলো 3 দিয়ে জনে বিভাজ্য হয়। তাহলে আমরা যদি আগের সংখ্যাটা আনি, আগের সংখ্যাটা তো কখনোই পসিবল না, 998, 9 9 18 আর 26 পসিবল না। তাহলে 9 9 6 যদি দেই, 9 9 6 যদি দেই, 9 9 18 আর 6 24, তাহলে এই সংখ্যাটা কিন্তু জোড়া সংখ্যা 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য। আমরা কিন্তু কোনো ভাগ না করে, বিভাজ্যতা অবশিষ্ট না করে আমরা এইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে আমরা এই সংখ্যাটা যেহেতু জোড়া না এবং এই জন্য 3 দিয়ে বিভাজ্য হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। তার আমরা পর্যায়ক্রমে যদি সাজাই তাহলে 988, 987, 997, 996 সংখ্যাটি জোড়া এবং 3 দিয়ে বিভাজ্য। অতএব এই সংখ্যাটি হবে নির্ণয় অ্যান্সার। আমরা যদি এই সংখ্যাটাতে আসি, এই সংখ্যাটাতে কিভাবে, যেহেতু লিখছি এই সংখ্যাটা এখানে 9654318, তো এটা আমরা 2 দিয়ে বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখান থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিব। তাহলে 3 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা নেই তাহলে এখানে নিতে হবে 9 8, সবচেয়ে বড়টা আছে কি 986, এটা কিন্তু 3 অঙ্কের বৃহত্তম। এখন আমাদের দেখার বিষয় হলো এটার ভিতরে 3 দিয়ে যায় কিনা, 2 দিয়ে তো যাবে কারণ জোড়া সংখ্যা, 3 দিয়ে যাবে কিনা না, 8 9 17 6 23, এটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য যাবে না। তাহলে এটাকে 21 হইতে হবে অথবা 24 হইতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এখানে 6টাকে চেঞ্জ করে দিতে পারি, কারণ আমরা এখানে হাত দিব না, বেশি হাত দিব না, একক থেকে চেঞ্জ করার চেষ্টা করবো। কারণ যেহেতু বড় সংখ্যা, বিভাজ্য সংখ্যা, আমরা তো পুরোটা সংখ্যা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু না, চেঞ্জ করবো না, কারণ আমাকে ম্যাক্সিমাম নাম্বারে থাকতে হবে। ম্যাক্সিমাম নাম্বার থাকতে গেলে আমরা এইটাকে যদি চেঞ্জ করি তাহলে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার থাকে, এইটাকে চেঞ্জ করলে তখন তো আর বৃহত্তমটা হবে না। তাহলে 6-এর জায়গায় আমরা কি কি দিতে পারি, 9 8 17, 17-র সাথে 6-এর চাইতে ছোট জায়গায় দেওয়ার চেষ্টা করব। তাহলে 5 দিলে 17 22 হবে, হয় না, 4 দিলে 21 হবে, এটা হয়। তাহলে 9 8 4, তাহলে 8 9 17 4 21, তাহলে এই সংখ্যাটা কিন্তু 2 দিয়েও বিভাজ্য এবং 3 দিয়েও বিভাজ্য। তার মানে এই জিনিসটা, এইটা হবে নির্ণয়, এটা অ্যান্সার। তো এখন কথা হলো যে আমরা আসলে এইভাবে ছোটবেলা থেকেই না শেখার কারণে বড় হয়ে যখন এই টাইপের ম্যাথ আসে বা একটু ক্রিটিক্যাল ম্যাথ আসে আমরা চিন্তা করতে পারি না, আমার চিন্তার লেয়ারটা বাড়ে না। তারপর হলো সংখ্যার 4 প্রক্রিয়া। সংখ্যার 4 প্রক্রিয়া হলো, যেমন এখানে যোগ, আমরা নর্মালি যোগ কি করি, 5 যোগ 5 সমান 10। কিভাবে যোগ থেকে ভাগ আসলো, 5 যোগ 7 সমান সমান 12, এটা তো আমরা সবাই জানি। তো এখানে 5 যোগ 5 এটা দুইটা, আমরা যদি এখানে থাকে যে 5 যোগ 5 যোগ 5 যোগ 5, এইভাবে 25টা আছে। এখন আমরা কি এরকম 25টা 5 যোগ করে অ্যান্সার নামাবো? ডেফিনেটলি না। তখন আমরা কি করব, 5 গুণন 25 সমান 125, তার মানে 25টা 5 যোগ করা যে কথা, 5 দিয়ে 25 গুণন করা কিন্তু একই কথা। সেম ওয়ে এখানে 5 দুইটা 5 যোগ করা যে কথা, 5 দিয়ে 2 গুণন করা কিন্তু একই কথা। তার মানে কিন্তু দেখা যাচ্ছে যে যোগ এবং গুণন কিন্তু সেম জিনিস, যোগ এবং গুণন কিন্তু সেম জিনিস। এখন 5 7 35, যে 5 গুণন 7, তাহলে এটা 5টা 7 যদি আমরা যোগ করি, 7 7 7 7 7, এভাবে যে 5টা 7 যোগ করি এটা 35 হবে। আবার যদি 7টা 5, এখানে 7টা 5 যদি যোগ করি এটাও কিন্তু 35 হবে, ঠিক আছে। সেম হইতে কিন্তু 35 হবে। এই যে যোগ আর গুণনের যে আপনার সম্পর্কটা, এটা কোথায় কাজে লাগবে, এটা কাজে লাগবে আমরা যখন সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ধারাঙ্কগুলো করব, তখন কিন্তু এটা কাজে লাগবে। এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মারাত্মকভাবে কাজে লাগবে, ধারাঙ্কগুলোতে কাজে লাগবে। তো ওই জিনিসগুলো যদি আমরা রিলেট করি, তা এই জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি রিলেট করতে পারবো। তো এইবার আসতেছে বিয়োগ এবং ভাগ। বিয়োগ এবং ভাগ, আমরা যদি এখানে যদি 123, 7 দিয়ে 123কে যদি ভাগ করি, তার মানে এখানে 123কে 7 ভাগে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। এখন
কয়টা 7 আছে এটার ভিতরে, কয়টা 7 আছে এটাই কিন্তু এটা বোঝাচ্ছে। 123 এর ভিতরে কয়টা 7 আছে। আমরা কিন্তু এইভাবে করতে পারি, 123 মাইনাস 7 সমান সমান 116, এটা আছে একবার। 123 সরি এরপর আছে 116, হ্যাঁ 116 মাইনাস 7 এটা আছে কত হবে 109, এটা আছে দুইবার। 109 মাইনাস 7 102, এটা আছে তিনবার। তারপরে 102 মাইনাস 7 এটা আছে 95, এটা 4। এইভাবে কিন্তু আমরা করতে করতে আমরা একটু করি। 95 মাইনাস 7 সমান সমান এটা কত হবে 87, 88, এভাবে 5। তাহলে এইভাবে কতবার হবে আমরা দেখি। 7 একে 7, 7 একে 7 53, 7 7টা 49। তাহলে 7 7 17 বার করার পরে আমাদের থাকবে কিন্তু 4 লাস্টে, এরকম লাস্টে 4 থাকবে, 4-এর ভিতরে যায় না। এই যে বিয়োগ এবং ভাগের মধ্যে রিলেশনটা আমরা একটা ছোট সংখ্যা দিয়ে করার চেষ্টা করি। এইটার সাথে যদি আমরা 27 করি তাহলে 3 8 24, 3 অবশিষ্ট থাকে, হ্যাঁ। তা আমরা যদি 27 থেকে 8 বিয়োগ দেই, 8 বিয়োগ দেই, এটা থাকবে 19, এটা হবে একবার। 19 থেকে 8 বিয়োগ দিলে 11, এটা হবে দুইবার। 11 থেকে 8 বিয়োগ দিলে থাকবে 3, এটা হবে তিনবার। তার মানে 3বার বিয়োগ গেল, ভাগ বিয়োগ গেল এবং তারপরে 3 থাকলো। এই যে তা 3 বিয়োগ মানে 3 ভাগফল, 3 ভাগফল। তো এই সংখ্যার সাথে সংখ্যার রিলেশনটা যখন আমরা খুব সুন্দরভাবে রিলেট করতে পারবো তখন কিন্তু ম্যাথের টার্মগুলা অনেকটা ইজি লাগবে আমাদের কাছে। তো এইটাই আমাদের ম্যাক্সিমাম গ্যাপটা হয়। এরপরে আসতেছে সংখ্যা তত্ত্ব, বিভাজ্যতা। বিভাজ্যতা, লসাগু, গসাগু। এই যে বিভাজ্যতা, বিভাজ্যতা মানে আমাদের যে প্রথম যে জিনিসটা শিখতে হবে 2 থেকে 11 বা 13 বা 17 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম পর্যন্ত বিভাজ্যতার নিয়ম শিখতে হবে। এটা খুব ভালোভাবে শিখতে হবে। যেমন আমি 2 দিয়ে মানে জোড়া সংখ্যা, 2 মানে জোড়া সংখ্যা, 3 মানে অঙ্কগুলোর যোগফল, 3 দিয়ে বিভাজ্য অঙ্কগুলোর যোগফল, 3 দিয়ে বিভাজ্য। তারপরে আসতেছে 4 মানে শেষ একটা সংখ্যা শেষ 2 অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয় 4 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে যদি শেষে 5 অথবা 0 থাকে, 6 দিয়ে যদি 2 এবং 3 দিয়ে বিভাজ্য যায় 6, হ্যাঁ। 7 দিয়ে যদি 7 দিয়ে একটা সংখ্যা বিভাজ্য যে গেলে কি করতে হবে, তো সাপোজ এখানে এই দুইটা সংখ্যা থেকে এখানে এইটা যদি বিয়োগ দেওয়া যায় তাহলে যদি এটা 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে এটা 7 দিবে, এটা তো যায় না। তার মানে এখানে 7 দিয়ে বিভাজ্য দিলে কত কত নিতে হবে 4, 114, 114। তাহলে 11 থেকে 4 বিয়োগ দিলে সমান সমান 7, 7 দিয়ে বিভাজ্য। এটা কিন্তু 7 দিয়ে বিভাজ্য হবে কিনা আমরা দেখতে পারি। 114, 7, তাহলে 7 একে 7, 4, 7 একে 7 আর থাকে 4, 44, 7 7 না এটা যায় না। তার মানে এখানে তাহলে 7 দিয়ে বিভাজ্যটা কিভাবে হবে আমরা আবার দেখি। 7 8 56, হ্যাঁ 56, এটা তো হওয়ার কথা। আচ্ছা এটা ভুল হয়েছে, হ্যাঁ 112 যদি হয়, 112 কি 7 দিয়ে যায়? 11 মাইনাস 2 যায় না। তার মানে 11 মাইনাস 4, 11 মাইনাস 4, এটা 7 দিয়ে এটাকে ডাবল করতে হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে। এটাকে 2 দিয়ে গুণন করতে হবে। তার মানে এইটাকে 2 দিয়ে গুণন করতে হবে। যেমন 5 গুণ 10 আর 6, 4, না এটা হয় না। 7 8 56, 10 মাইনাস 12 মাইনাস 2, 63। ও ওইটা 2 দিয়ে, বুঝতে পারছি। মানে একক ঘরকে 2 দিয়ে গুণন করতে হবে। তাহলে 7 8
56, তাহলে 12 মাইনাস 12, এটা 2 দিয়ে যায়। এরপর যদি 12 থাকে তাহলে এটা 126, তাহলে এখানে 12 থেকে 12 গেলে 0, তার মানে এটা 7 দিয়ে যায় কিনা আমরা দেখি। 7 একে 7, তারপরে 5 56, 7 8 56। হ্যাঁ, তার মানে পুরা সংখ্যাকে সাথে ওই একক ঘরে ডাবল করে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা 7 দিয়ে বিভাজ্য হবে। এখন আমরা 11 দিয়ে যদি 7 8 8 দিয়ে কি 8 দিয়ে যদি লাস্টের তিনটার সঙ্গে 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে 8 দিয়ে বিভাজ্য। অথবা আমরা 8 দিয়ে বিভাজ্য কি করতে পারি, যে 2 দিয়ে জোড়া এবং 4 দিয়ে লাস্টের দুইটা সংখ্যা ভাগ যায় কিনা, মানে 8 দিয়ে কিন্তু লাস্টের তিনটা 8 দিয়ে বিভাজ্য হইতেই হবে। তো এরপর হলো 9, 9 হলো 3-এর মতো সবগুলো অঙ্কের যোগফল যে 3 দিয়ে বিভাজ্য হয় 9। 10 হলো লাস্টে 0 থাকা লাগবে। আর 11টা হলো একটা ইন্টারেস্টিং, 11টা হলো যে এখানে সাপোজ একটা অঙ্ক লিখলাম 8 7 4 3 2 1। এখানে আমরা এই যে 8 - 7 + 4 - 3 + 2 - 1, এটার মান যদি 0 অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় তাহলে কিন্তু এটা 11 দ্বারা বিভাজ্য। আমরা দেখতেছি এটা কি 8 - 7, এটা হবে 1 + 4 5 2 2 to 4 - 1, এটা হবে 3, এটা বিভাজ্য হবে না, এটা বিভাজ্য হবে না। তার মানে এখানে যদি 8 যোগ করা হয়, এখানে যদি 9 দিই আমরা তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। আমরা দেখি এই সংখ্যাটা কিভাবে 11 দ্বারা বিভাজ্য। এখানে প্রথম বেজোড়া সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে 8 4 2, আর জোড়া সংখ্যাগুলো যোগ করি 2, তারপরে এখানে 7 যোগ 3 যোগ 4, তাহলে 8 4 12 2 14, 7 3 10 14, তাহলে 14 থেকে 14 বিয়োগ দিলে 0, তার মানে এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। এটা হলো বিভাজ্যতা। বিভাজ্যতার আরো অনেকগুলো নিয়ম আছে, যেমন একটা সংখ্যা দেওয়া থাকলো, যে বলা হইলো যে এরকম একটা সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটি 8 দিয়ে এবং 11 দিয়ে বিভাজ্য কিন্তু 7 দিয়ে বিভাজ্য না। হ্যাঁ, কয়েকটা অঙ্ক দেওয়া থাকলো যে 11 এবং 8 দিয়ে বিভাজ্য কিন্তু 7 দিয়ে বিভাজ্য না, এরকম একটা সংখ্যা নির্ণয় করি অঙ্কগুলো থেকে 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য কিন্তু আমাদের এটা ভালো করে বুঝতে হবে। তারপরে লসাগু গসাগু, লসাগু গসাগু নিয়ে অনেকেরই একটা কনফিউশন থাকে, অনেকে লসাগু গসাগু মনে করে লসাগু করা হলো মেইন, কিন্তু শুধু করতে জানলে হবে না। লসাগুর যে সংজ্ঞাটা এইটা অনেকেই ভালোভাবে বুঝতে পারে না। এটা হলো লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকটা কি? গুণিতকটা হলো যেমন 5-এর গুণিতক কারা, যে 5 যাদেরকে যে সকল সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়, মানে 5 দ্বারা বিভাজ্য যত সংখ্যা আছে সবগুলো 5-এর গুণিতক, মানে বিভাজ্য সংখ্যা। গুণিতক মানে 1 নাম্বার হলো বিভাজ্য সংখ্যা। তো এখানে সাপোজ আমি যদি 12 এবং 18 লসাগু করি তাহলে এখানে 12-র যে বিভাজ্য সংখ্যাগুলো কি কি আছে, 12 আছে, 24 আছে, 36 আছে, 48 আছে বিভাজ্যতা। এরপর 18 যদি করি, 18 আছে, 36 আছে, 54 আছে, 72 আছে। এখন এইটা হইলো 12-র গুণিতক, এরা হইলো 12-র গুণিতক, এরা হইলো 18 গুণিতক। তাহলে এই পর্যন্ত আসছি আমরা গুণিতক। হ্যাঁ, এই পর্যন্ত আমরা আসছি। এখন হইলো এটা যে আমরা আরো করি, আরো যদি করি 4 বাং 48, 5 বাং 60, 6 বাং 72, আরো যদি করি, এরপর তো সাধারণ, হ্যাঁ গুণিতক আসলাম, এটা 18 12 গুণিতক, এটা 18 গুণিতক। এরপর সাধারণ যদি আসি, যে সাধারণ মানে কমন, কমন মানে যেটা দুইটার মধ্যেই আছে, এইটা হইলো কমন। তো এটা দুইটার মধ্যে আছে 72 আছে, 72 আছে, 36 আছে, 36 আছে। হ্যাঁ, দুইটার মধ্যে কমন আছে। এখন আমরা এই সাধারণ পর্যন্ত আসছি। এরপরে লঘিষ্ঠ, তার মানে এই সাধারণের মধ্যে আবার লঘিষ্ঠ কোনটা, এই যে 36, তার মানে এই দুইটার লসাগু হইলো 36। তো আমরা কিন্তু এইভাবে লসাগু করতে পারি, অথবা ভাগ প্রক্রিয়ার সাথে করতে পারি। তার গসাগুটা হলো, আমি সংক্ষেপে বলতেছি, গসাগুটা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু হলো গরিষ্ঠ সাধারণ
গুণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গুণনীয়কটা কি? গুণিতক আমরা জানি যে বিভাজ্য সংখ্যা, ওই সংখ্যার গুণিতক মানে ওই সংখ্যা যতগুলা দিয়ে ভাগ যায়, যতগুলাকে বিভাজ্য যায় ওই সংখ্যাগুলো হলো গুণিতক। আর গুণনীয়ক হলো ওই সংখ্যাকে যা যা দিয়ে ভাগ করা যায়, এটা হলো গুণনীয়ক। ওই সংখ্যাকে যা যা দিয়ে ভাগ করা যায়। এখন আমরা যদি 72 ধরি আর একটা সংখ্যা ধরি 54, এখন 72-এর গুণনীয়ক কি কি আছে, 54 গুণনীয়ক কি কি আছে। গুণনীয়ক মানে 72-কে কি কি দিয়ে ভাগ যায় আর 54-কে কি কি দিয়ে ভাগ যায়। 72-কে ভাগ যায় 1 দিয়ে, 1 থেকে আমরা শুরু করব। তারপরে যায় 2 দিয়ে, তারপরে যায় 3 দিয়ে, তারপরে যায় 4 দিয়ে, 5 দিয়ে যায় না, তারপরে 6 দিয়ে, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 9 দিয়ে যায়, তারপরে 12 দিয়ে যায়, তারপরে যায় হলো 18 দিয়ে যায়, তারপরে যায় হলো 24 দিয়ে যায়, 36 দিয়ে যায়, 72 দিয়ে যায়। আর 54 কি কি যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, তারপরে হলো 9 দিয়ে যায়, তারপরে 18 আগে মনে হয় আর কোনো কিছুতে যায় না, 3 18 54, তারপর 27 দিয়ে যায়, 27 দুগুণ 54, তারপরে যায় হলো 27 28 36, না 36 দিয়ে যায় না, 27, এরপর মনে হয় 54। আর কিছু কি যায়? 3 3 3 9, যায় না, 3 6 18, যায় না, 54। এখন কথা হলো এই দুইটার ভিতরে এখন আমরা কি পাইছি? গুণনীয়ক পাইছি, 72-এর গুণনীয়ক পাইছি, এই পর্যন্ত আমরা আসতে পারছি, গুণনীয়ক পর্যন্ত আসতে পারছি। এরপর সাধারণ আমরা দেখবো এর ভিতরে কি কি সাধারণ আছে। সাধারণ আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করি। এখানে 2 সাধারণ আছে, 2 সাধারণ আছে, 3 সাধারণ আছে, 3 সাধারণ আছে, 6 সাধারণ আছে, 6 সাধারণ আছে, 9 সাধারণ আছে, 9 সাধারণ আছে, তারপর কি আছে? 18 সাধারণ আছে, 18 সাধারণ আছে, তারপরে আর কিছু কি আছে সাধারণ? না, আর কিছু নাই। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে 1 2 3 4 5টা সাধারণ আছে। 5টা সাধারণ মানে কমন, দুইটার ভিতরেই ভাগ যায়, দুইটার সঙ্গে ভাগ যায়, এরকম 5টা আছে। তাই সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে মানে গরিষ্ঠ, সবচেয়ে বড়, গরিষ্ঠ সবচেয়ে বড় হলো এখানে 18, সবচেয়ে বড় হলো 18, তার মানে এই 18টা হলো এটা গসাগু। এখন এই গসাগু 3 ভাবে করা যায়, লসাগু 3 ভাবে করা যায়। এখন এই গসাগু গসাগু এবং বিভাজ্যতা এটা যখন আমরা খুব ভালোভাবে বুঝবো এবং এই রিলেটেড সহজ এবং কঠিন মিলে যখন 20-30টা অঙ্ক যখন সলভ করব, তখন আপনারাই বলেন যে লসাগু গসাগু বিভাজ্যতা এইটা নিয়ে কি বাচ্চাদের কনফিউশন থাকার কথা? থাকা না, কিন্তু আমরা ফাউন্ডেশন লেভেলে এই কাজটা নর্মালি করি না। আমরা করি কি একদম সাধারণ ফ্রেমওয়ার্কের ভিতরে যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো করি, একদম গদবাধা কিছু অঙ্ক করে আমরা পরের ক্লাসে চলে যাই। কিন্তু আমার পরামর্শ হলো এইটা নিয়ে একদম ডিপলি স্টাডি করে এইটা রিলেটেড দরকার 100 অঙ্ক করুক বাচ্চারা, 200 অঙ্ক করুক, করলে এটা যখন একদম ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা নেক্সট স্টেপে যাব। এটা নেক্সট স্টেপ মানে এই যে এই ঐকিক নিয়ম, সাধারণ শতকরা, অনুপাত, এই তখন এই অঙ্কগুলো কিন্তু করা তার জন্য অনেক ইজি হয়ে যাবে। যে মৌলিক সংখ্যা, এটা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আছে বিন্দু, রেখার তল। এই যে মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা ওই সংখ্যা এবং অন্য সংখ্যা দ্বারা কোনো কিছু বিভাজ্য করা যায় না। যেমন এখানে 17 এবং 1 যে কোনো সংখ্যাকে কিন্তু 1 এবং ওই সংখ্যাতে ভাগ যায়, সুতরাং ওইটা কিন্তু বিভাজ্যতার কোনো মানে এটা বিভাজ্যতা না আর কি, ওটা হলো মৌলিক জিনিস। এই মৌলিক জিনিসটা শুধু যার মধ্যে থাকে সে হলো মৌলিক সংখ্যা। এখানে 19 একটা মৌলিক সংখ্যা, 37 একটা মৌলিক সংখ্যা, কারণ 37 অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, 37 মৌলিক সংখ্যা। তো আমাদের বাচ্চাদেরকে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে, তাইলে বলবো। আর যৌগিক সংখ্যা হলো মৌলিক সংখ্যার বিপরীত, মানে যে সংখ্যার একাধিক উৎপাদক আছে, মানে ওই সংখ্যা এবং ওই সংখ্যা এক ছাড়া অন্যান্য উৎপাদক আছে, তাহলে মৌলিক সংখ্যা। মডুলার অ্যারিথমেটিক, মডুলার অ্যারিথমেটিকটা হলো, আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। মডুলার অ্যারিথমেটিকটা কি? এখানে হলো 9কে 4 দিয়ে, সরি 9কে 4 দিয়ে ভাগ যায় না এখানে, তাহলে কি থাকে? 1 অবশিষ্ট থাকে। এটাকে বলা হয় এই যে
9 মডুলো 4 সমান সমান 1, 9 মডুলো সমান সমান 1, মডুলো 4 মানে 1। এখন যদি আমরা যদি 23 দিই, এটার মডুলো 4 কত হবে? মডুলো 4, তাহলে 4 5 20, অবশিষ্ট মানে যেটা অবশিষ্ট থাকে ওটাকে মডুলো বলতেছে। তাহলে 3 অবশিষ্ট থাকে। আর একটা সংখ্যা নিলাম, সাপোজ 26 না 38 নিলাম, হ্যাঁ 38 নিলাম। এটা মডুলো 4 কত হবে? 4 9 36 2। এখন যদি এরকম থাকে যে 9 গুণন 23 গুণন 38, এই সংখ্যাকে, এই গুণফলকে যদি 4 দ্বারা ভাগ করা যায় কত অবশিষ্ট থাকবে? 4 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এখন কিন্তু নরমালি জেনারেল সেন্সে আমরা কি করব? সবগুলোকে গুণন দিব, সবগুলোকে গুণন দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবো, কত অবশিষ্ট থাকে না। এটা আমরা এইভাবে না করবো, আমরা মডুলো দিয়ে যদি করি তাহলে এখানে 9 এর মডুলো হইল 1, 23 এর মডুলো হলো 2, আর 38 মডুলো 3টা মডুলো আমরা, তাহলে 3টা মডুলো আমাদের গুণন করতে হবে। 1 গুণন 3 গুণন 2 সমান সমান হলো 6। ঠিক আছে, তাহলে 6 এর মডুলো 4 কত হবে? মডুলো 4 হবে 2। তার মানে এই সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এটা 2 অবশিষ্ট থাকবে। কত সহজে অঙ্কগুলো করা গেল। এই মডুলো দিয়ে অনেক জটিল জটিল নিয়মের অঙ্কগুলো কিন্তু করা যায়। তারপরে আমাদের এই জিনিসগুলো যখন আমরা ভালোভাবে বুঝতে পারবো, দেন আমরা কিন্তু এই ঐকিক নিয়ম, শতকরা, সাধারণ শতকরা, অনুপাত, গড়, বয়স, সমস্যা, সময়, বীজগণিত প্যাটার্ন, সংখ্যার প্যাটার্ন, বীজগণিত রাশি, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারবো। হ্যাঁ, এই সংখ্যার ধারণাগুলো যখন ঠিক হয়ে যাবে তখন আমরা এরপরে চলে আসবো বিন্দু রেখা, তল জ্যামিতি। এই জ্যামিতি মানে একদম পরিমাপের যে বিষয়গুলা, বিন্দু থেকে শুরু করে বিন্দু, রেখা, রেখাংশ, সরলরেখা, সমান্তরাল রেখা, হ্যাঁ কোণ, ত্রিভুজ, এই জিনিসগুলো আমরা ফাউন্ডেশনটা যদি খুব ভালোভাবে বুঝতে পারি, কোনটা কি হইতেছে, কোণ মানে কি, সমান্তরাল রেখা মানে কি, রেখা মানে কি, রেখাংশ মানে কি, এটা যখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, দেন আমাদের কিন্তু জ্যামিতিক টার্মগুলো, যেমন এই ত্রিভুজ পর্যন্ত, ত্রিভুজের আগ পর্যন্ত যে কোণগুলো আছে, কোণ কত প্রকার, সূক্ষ্ম কোণ, সমকোণ, সরল কোণ, হ্যাঁ সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এই জিনিসগুলো দেখা যায় যে একদম ক্লাস 10-এ পরে এসএসসি পরীক্ষা দিবে, কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে, সন্নিহিত কোণ কাকে বলে, কিন্তু অনেকেই কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, এটা বলতে না পারার কারণে কিন্তু যখন এই টার্মগুলো থাকে, কারণ এগুলো কিন্তু প্রয়োজনীয়, এমন না যে এটা সংজ্ঞা মুখস্থ করার তা না, এটা কিন্তু প্রয়োজন। এটা জানা না থাকার কারণে যখন আমাদের জটিল জটিল অঙ্কগুলো আসে, চতুর্ভুজের ক্ষেত্রফল, পরিসীমা, বিভিন্ন ধরনের অঙ্কগুলো, যেমন সর্বসম প্রমাণ করা, হ্যাঁ এই জিনিসগুলো যখন আসে, অথবা বৃত্ত এবং বৃত্তের যখন ম্যাথগুলো আসে, যেমন যখন যারা সায়েন্স নেবে তাদের কিন্তু বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ এই টাইপের অনেকগুলো অঙ্ক আসবে। যেমন একটা এটা বৃত্ত আঁকা হইলো, এখানে একটা এরকম হইলো, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত, এইটুকুর ক্ষেত্রফল কত, এগুলো কিন্তু তাকে বের করতে হবে। এরকম থাকবে অঙ্ক, এরকম থাকবে, অথবা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে বৃত্ত, হ্যাঁ এটার ভিতরে ত্রিভুজ থাকতে পারে, এরকম অনেকভাবে থাকতে পারে, অনেক টার্ম। আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো জটিল হবে। এখন যদি ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয়, যত জটিল হোক সে কিন্তু এটা চিন্তা করে একটা সলিউশন বের করতে পারবে। আর যদি না হয় তখন তাকে কি করতে হবে, কোনো গাইড বের করতে হবে, কোনো টিচারের কাছে পড়তে হবে। পড়লে কিন্তু একসময় তার মনে থাকবে না, হয়তো সে নাম্বারের জন্য পারবে, মনে থাকবে না। এরপরে জ্যামিতির স্বীকার্য সমূহ, কিছু স্বীকার্য আছে, যে স্বীকার্যগুলো হলো যে জ্যামিতির ভিতরে যে কিছু মানে কয়টা, সাপোজ সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজে কয়টা বাহু, কয়টা কোণ সমান হলে সর্বসম ত্রিভুজ হয়। এখন আমরা যদি নতুন করে এটাকে গবেষণা করে প্রমাণ করতে যাই, এটা কিন্তু অনেক সময় লাগবে। বাট এটা বৈজ্ঞানিকরা বা যারা গণিতবিদরা তারা কিন্তু দীর্ঘ সময়, বছরকে বছর গবেষণা করে জিনিসগুলো প্রতিষ্ঠা করে গেছে। এখন দেখা গেলো এটা আমি জানিই না, হ্যাঁ এটা এই রিলেটেড কি কি সূত্র আছে এটা আমি জানিই না, তখন আমি কি করবো? যেমন এখানে আমরা নর্মালি কি জানি যে চতুর্ভুজের 4টা কোণ থাকে, হ্যাঁ 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এটা যদি বাহু যদি 15টা থাকে, এরকম 15টা বাহু যদি থাকে, এরকম 15টা বাহু যদি একটা বাহু হয়, তাহলে তার কোণগুলো কয় ডিগ্রি হবে, তার কোণগুলো কয় ডিগ্রি হবে? অথবা যদি
একটা কোণের মান যদি 300, সাপোজ একটা কোণের মান থাকলো 130 ডিগ্রি, তাহলে ওটা কয়টা বাহু আছে? এমন একটা বহুভুজ আছে যার একটা কোণের মান 130 ডিগ্রি, তাহলে কয়টা বাহু আছে? তাহলে এই যে এগুলা কিন্তু সূত্র আছে, এগুলা কিন্তু জ্যামিতির বিভিন্ন স্বীকার্য বিভিন্ন ধারণায় আছে। এখন এগুলো যদি আমরা না বুঝি, না স্টাডি করি, পরিসীমা, ক্ষেত্রফল, এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল আছে, ঘনকের ক্ষেত্রফল আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো যদি যদি আমরা এই কোন ত্রিভুজের মধ্যে যদি আমরা যদি ব্রেন ভালো না কাজ করে, তাহলে যখন ক্ষেত্রফল পরিসীমা আসবে, যখন একটার সাথে আরেকটা বসাবে, একটার সাথে সিমিলারিটি প্রমাণ করার চেষ্টা করবে, তখন কিন্তু এই জিনিসগুলো আরো প্যাচ লেগে যাবে। তা আমি পরামর্শ দিব, যাদের বাচ্চারা এখনো ক্লাস 4, 5, 6-এ পড়ে, তারা কাইন্ডলি বাচ্চাদের ফাউন্ডেশন নিয়ে কাজ করেন। ফাউন্ডেশন নিয়ে কাজ করলে ফিউচারে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। ভবিষ্যতে যখন সায়েন্স পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, কম্পিউটার সায়েন্স পড়বে, হ্যাঁ, আদার্সে ম্যাক্সিমাম কিন্তু শিক্ষার, উচ্চশিক্ষার কিন্তু তার কিন্তু সায়েন্সের স্টুডেন্ট উন্মুক্ত, এবং এটার জন্য আবার ম্যাথটা কিন্তু আরও বেশি দরকার। তো আশা করি ভিডিওটা কিছুটা হলে আপনাদের উপকারে লেগেছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যে রেগুলার এই ভিডিওটা যেন আমি দিতে পারি, আমি যেন উৎসাহ পাই আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।